আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি নিটলটার 21 রাতের আজকের আয়োজনে। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন যেটা আমাদের দেখতে হলো, সেখান থেকে সহিংসতা, নাশকতা। কোটা আন্দোলন কি শুধু ছিল, নাকি এর পেছনে আরও নানান কারণ ছিল? নানানজন নানানভাবে বিভিন্ন দৃষ্টিকোণে এই কারণটা খুঁজবার চেষ্টা করেছেন। অনেকে বলছেন যে কোটা আন্দোলনই শুধু সামনে ছিল না, এর পেছনে নানান ধরনের বুকের ভেতর জমে থাকা অনেক বেশি ক্ষোভ ছিল, সেগুলো ফুঁসে উঠেছে। সেটাই যদি হবে তাহলে সেটা তো আরও অনেক বেশি সমস্ত, যদি বলি যে একদম এই সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মধ্যে ছড়িয়ে পড়ার কথা ছিল। শুধু আন্দোলনটা ছাত্রদের মধ্যে শুরু হওয়ার কথা ছিল না, নাকি দীর্ঘদিনের একটি পরিকল্পনা ছিল, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে শুধু একটা ব্যানারের প্রয়োজন ছিল, ব্যানারটা খুঁজে বেরিয়েছে। সেইটাও আবার অনেকে বলছেন তাদের মতো করে। আসলে কারণটা কি? নাশকতা যেভাবে হলো বা যে সহিংসতা হলো, সবটাই কি ছাত্ররা করেছে, না অন্য কেউ যুক্ত হয়েছে? তদন্ত হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানান দিক থেকে তুলে আনছেন যে এর সাথে উগ্রবাদীরাও ছিল, এবং তারা বিভিন্ন, যারা চিহ্নিত হয়েছে, এখন শনাক্ত হয়েছে, তারা বিভিন্ন সময় জঙ্গিবাদের সাথে নানান কর্মকাণ্ডে ধরাও পড়েছিল। যখন এত তথ্য আসে, এত দিক থেকে এত উত্তর খুঁজবার চেষ্টা হয়, কিংবা প্রশ্ন ওঠে হাজারটা, তখন জানা তো অনেক বেশি জরুরি যে তাণ্ডবের নেপথ্যে আসলে সত্যিকার অর্থেই কী ছিল। সেটাই জানবার চেষ্টা করব আজকের এই আয়োজনে। আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে, আরও যারা রয়েছেন আমি আপনাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে নেটওয়ার্কের 21 রাতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং সর্বডানে রয়েছেন জায়েদুল আহসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি খুব দীর্ঘ প্রশ্ন করব না, যেটুকু একদম বলবার জিস্টাকারে আমি বলবার চেষ্টা করলাম সংক্ষিপ্ত ভূমিকা বক্তব্যে। প্রশ্ন শুধু এটাই, তাণ্ডবের নেপথ্যে আসলে কি ছিল? আসলে অনেকগুলো কারণ ছিল। আমি বলবো যে শুধুমাত্র একটা কারণ বা কোনো একটা পরিকল্পনা বা কোনো এক ধরনের যে প্রচেষ্টা, এই বিষয়গুলো নয়, বরং অনেকগুলো কারণ সামনে এসছে, কিন্তু পেছনেও অনেক কারণ রয়েছে। তো সামনের কারণটা হচ্ছে আমরা একদম দৃশ্যমান, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা, তারা শিক্ষার্থীরা তারা নেমে এসছে সামনে, এবং শিক্ষার্থীরা শুধুমাত্র এখনই নামেননি। আমরা দেখতে পেয়েছি যে আমাদের ইতিহাস জুড়েই কিন্তু এই ছাত্ররা বা শিক্ষার্থীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা টার্নিং পয়েন্ট ছিল। আমরা যদি 52 ভাষা আন্দোলন দেখি, পরে শিক্ষা আন্দোলন 60 দশকে, তারপরে 6 দফা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এরপরে 90-এর যে গণঅভ্যুত্থান, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা, শিক্ষার্থীরা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু তার ধরনের সঙ্গে এবারের ধরনের কিন্তু একেবারে মিল নেই। এবার যেটা হয়েছে 2018 কথা যদি আমরা ধরি, তখন যে একটা কোটা বিরোধী আন্দোলন হয়েছে, সেটা কিন্তু এই ধরনের ধ্বংসাত্মক হয়নি। এবং এরপরে যেটা হয়েছে যে একেবারে স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিলেন যে নিরাপদ সড়কের দাবিতে, তো সেটারও কিন্তু এই ধরনের কোনো ধ্বংসাত্মক পরিণতি হয়নি। কিন্তু এবার কেন এরকম হলো, এটাই কিন্তু সবচেয়ে চিন্তার বিষয়। যেটা একেবারে শান্তিপূর্ণ শান্ত আন্দোলন, সেখানে হঠাৎ করে এরকম ভয়ঙ্কর সহিংস কেন হয়ে উঠলো? এবং সেটা আমাদের যে গুজব যেগুলো দেখতে পাচ্ছিলাম যে সরকারের পতন হতে যাচ্ছে, বা অন্যান্যভাবে আর কি থার্ড ফোর্স হয়তো এখানে পাওয়ারে আসবে, এই ধরনের গুজবও ছড়ানো হচ্ছিল। তো এগুলো কেন হলো? এত অল্প সময়ের ভিতরে এত ধ্বংসযোগ্য কেন? এত ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেগুলোকে কেন টার্গেট করা হলো? মেট্রো রেলের মতো যে জায়গা, সেখানে যে টোল প্লাজা, তারপরে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেখানেই বা কেন এরকম হলো? একেবারে আমাদের আরও কিছু স্পর্শকাতর জায়গা রয়েছে, যে জেলখানায় কেন আক্রমণ করা হলো, সেখান থেকে জঙ্গিরা কেন পালিয়ে গেল, প্রায় 1000-এর মতো যে কয়েদি তারা কেন চলে গেল, এবং বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে, বিশেষ করে ঢাকার যে এন্ট্রি পয়েন্টগুলো, তো সেগুলোতে এত বড় আক্রমণ হলো। দূতাবাসকে কেন্দ্র সামনে রেখে কেন এই যে বড় রকমের যে একটা মব সেটা গেল? তো এগুলো কিন্তু অনেক প্রশ্নের জন্ম দেয়, যে এটা কি আসলে কোনো বড় পরিকল্পনার অংশ, এটা কি আসলে দেশের ভিতর থেকে হয়েছে নাকি বাইরে থেকে হয়েছে? এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু যত রকমের জল্পনা কল্পনা। আমরা দেখতে পাচ্ছি এখন হাতির কোনোটায় দেখা যাচ্ছে লেজ দেখা যাচ্ছে, কোনো পা দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে, কিন্তু পুরো হাতিটাকে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না। তদন্ত চলছে, এবং সবাই বিভিন্নভাবে আসলে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন। হাতিটা পুরো দেশের মধ্যে আছে কিনা সেটাও আপনি প্রশ্ন তুললেন, যে দেশের বাইরেও থাকতে পারে। প্রজেকশনটা কেমন বা এই পুরো পিকচারটা কি আসলে, সেটার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। কিন্তু এখন যে সমস্ত তথ্য আসছে, সেটার দেশীয় একটা রূপ রয়েছে, যাদেরকে আমরা ফ্রন্টিয়ারে দেখতে পাচ্ছি। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে কি, যে যখন শিক্ষার্থীরা সামনে আসে, তখন কিন্তু এটা আসলে একটা ইনোসেন্ট চেহারা নিয়ে আসে। যদি এইখানেই যে জমায়েতগুলো হয়েছে, বা যে ধরনের আন্দোলন হয়েছে, সেটা যদি বিরোধী দলের দিক থেকে হতো,
তাহলে সেক্ষেত্রে কিন্তু এত বড়োভাবে অর্গানাইজ করাটা অনেকটা কঠিন হতো। তার কারণ বিরোধী দলের যে সমস্ত রাজনীতি বা তাদের যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু সরকারের যে সার্ভেলেন্সের মধ্যে থাকে, এবং সরকার কিন্তু জানে যে আসলে কি হতে যাচ্ছে, কি হচ্ছে, গোয়েন্দা তথ্য আসাটাও তখন সহজ হয়। কিন্তু এখন যেটা হয়েছিল সেটা অত্যন্ত জটিল, যেহেতু শিক্ষার্থীরা সামনে এসছে, যার ফলে সবাই নমনীয় ছিল, একেবারে সরকারি নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবাই, তাদের কিন্তু এক ধরনের নমনীয় এক ধরনের অ্যাপ্রোচ ছিল। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় কি যে এই সুযোগটাই নিয়েছে হলো যে দেশি বিদেশি যে সমস্ত যাদের পরিকল্পনার মধ্যে ছিল তারা, এবং কতগুলো জায়গা যেখানে আমরা আসলে কখনোই নজর রাখিনি, বা আমাদের যে গোয়েন্দা বাহিনী বা আমাদের যারা ফরেন মিশন যেগুলো আছে বাইরে, তারাও কিন্তু নজর রাখেনি। ছোটোখাটো যে অ্যাসোসিয়েশন যেগুলো ফেসবুক বেসড, তো তারাও বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছে, এবং শোনা যাচ্ছে যে 2018 সালের পর থেকেই নাকি এই ধরনের পরিকল্পনা তাদের মধ্যে ছিল। 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তারপর থেকেই পরিকল্পনা শুরু হয়েছিল, এগুলো শোনা যাচ্ছে। এবং এটা দেশের বাইরেই এটা আসলে এর পুরো যে পরিকল্পনা, তার সংগঠন এবং সেখান থেকে যে তথ্য আদান প্রদান সেগুলো হয়েছে, এবং সেটা শিক্ষার্থীদের মাধ্যমে যেহেতু হয়েছে, আর শিক্ষার্থীদের উপরে কিন্তু সার্ভেলেন্স অত বেশি নেই, এবং এটা থাকেও না, কোনো দেশেই থাকে না। তো যার ফলে এইখানে যে তথ্য আদান প্রদান বা এই ধরনের যে পরিকল্পনা সেগুলো সংগঠিত করাটা সহজ এই শিক্ষার্থীদের মাধ্যমে, এবং শিক্ষার্থীরা যেহেতু সংখ্যায় অনেক বেশি। কিন্তু এখানে একটা প্রশ্ন একটু উঠিয়ে যায়, 2018 সালের পর থেকে যদি এই পরিকল্পনা শুরু হয়ে থাকে যে এই ব্যানারে অন্যভাবে এই আন্দোলন বলি বা এই রাজনীতিটা বেগবান হবে, তাহলে 2018 সালে যে পরিপত্র জারি হলো, বাতিল করে দেয়া হলো কোটা, সেটা কি তখন জানা গিয়েছিল যে একটা রিট আবার দায়ের করা হবে, সেখান থেকে পরবর্তীতে আবার এরকম একটা রায় আসবে? সার্বিক বিষয়টা আমি নিঃসন্দেহে আপনার কাছ থেকে শুনবো। বসিয়ে রেখেছি জাহিদুল আহসান পিন্টুকে, তাকে আগে একটু শুনে আসি। যা হলো তার সবটাই কি দেশের মধ্য থেকে হলো কিনা, এই প্রশ্নটা যখন ডক্টর মাহফুজ কবির তুললেন, তখন আমি আপনাকে এইটা আগে একটু জেনে নিতে চাই যে ব্যানার বলছেন কেউ বলছেন ওভারকোটের নিচে আরও অনেক কিছু রয়েছে। ওভারকোটটা খুলে কেউ খুঁজে পাচ্ছেন নানান ধরনের ক্ষোভ, দুর্নীতি, মূল্যস্ফীতি, হেন তেন আরও অনেক কিছু। কেউ আবার ওভারকোট খুলে অন্য বড় ধরনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন। আসলটা কি হলো আপনার দৃষ্টিতে? ধন্যবাদ আপনাকে। মাহফুজ কবির তো বললেন ওনারটাই যে আসলটা বের হতে তো একটু সময় লাগবে, খুবই স্বাভাবিক। তো আপনি যদি 18 থেকে 20 জুলাই এই 72 ঘন্টা ঢাকা শহরে যা ঘটলো, অন্যান্য জায়গায়ও ঘটেছে, অন্যান্য জায়গার দৃশ্যগুলো তার আমি স্বচক্ষে দেখতে পাইনি। ঢাকা শহরের এই দৃশ্যগুলো স্বচক্ষে দেখার সুযোগ এখনও আছে। আপনি যদি সিসিটিভির ফুটেজগুলো দেখেন, মানে সবগুলো ফুটেজই তো আছে, কিছু কিছু জায়গায় নষ্ট করে ফেলেছে। তো এই ফুটেজগুলো দেখলে যেটা মনে হয় যে আমি যেটা দেখেছি, ধরুন আমি সবগুলো ফুটেজই দেখেছি, তো মোটামুটি 3টি গ্রুপ আমি দেখতে পাই। একটি গ্রুপ ধরেন যদি ধরি গ্রুপ 1, এরা শিক্ষার্থী, সাধারণ ছাত্রছাত্রী, এরা তাদের নিরীহ দাবি নিয়ে, তাদের দাবিটা কি কোটা, মানে সাধারণ মেধায় থাকা, তাই তো একই দাবি, তো আপনার সরকারও তো একই কথা বলছে, মানে এখানে তো কোনো ফাঁক ফোরক নাই, কিছু ফাঁক ফোকর নেই। তো সেই জায়গায় আপনার সাধারণ ছাত্রছাত্রীরা নেমেছে। এটা 18 তারিখের আগ পর্যন্ত এই ছাত্রীও ছিল রাজপথে, কিন্তু এই ছাত্রীদের দেখা যায়নি। এরা তাদের সঙ্গে আপনার পুলিশের এঙ্গেজমেন্ট হয়েছে, ঢিলাঢিলি, ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, কাটাকাটি, এটা হয়েছে, কিন্তু সেটা নাশকতার পর্যায়ে যায়নি। অ্যাট এ টাইম তাদের সঙ্গে আপনি যেটা বলছেন যে ক্ষোভ, দুর্নীতি, হ্যাঁ সরকারের বিরুদ্ধে ক্ষোভ, দুর্নীতির বলেন, ইনফ্লেশন বলেন, নানান কারণে মানুষের বা জিনিসপত্রের দাম বাড়া, নানান কারণে সরকারের উপর মানুষের একটু রাগ ক্ষোভ আছে, এটা ঠিক। কিন্তু ওই রাজপথে যদি দেখি, সেখানে কিছু হকার যুক্ত হয়েছে, কিছু রাস্তার পাশে যারা ব্যবসা করে তারা যুক্ত হয়েছে, কিছু কিশোর গ্যাংয়ের ছেলেপেলে যুক্ত হয়েছে, কিছু আপনার ওই উৎসুক জনতাও দেখা গেছে রাস্তা দিয়ে যাচ্ছে, সেও একটা ঢিল মেরে যায়। আরও কিছু ছেলে দেখা গিয়েছে যারা আপনার কিশোর বয়সী, তাদেরকে টাকা পয়সা দিতেও দেখা যাচ্ছে, কেউ টাকা দিচ্ছে। আর কেউ কিছু একটা ছোট্ট গ্রুপ এগুলোকে উৎসব মনে করে, অ্যামিউজমেন্ট মনে করে, পুলিশের সঙ্গে ঢিলাঢিলি হচ্ছে, আমরা একটু ঢিল মেরে আসি, এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ যাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে তাদের মুখ ঢাকা,
কেউ তার গায়ের গেঞ্জিটা দিয়ে ঢেকেছে, কেউ হেলমেট দিয়ে ঢেকেছে, কেউ কালো কাপড় দিয়ে ঢেকেছে, কেউ মাস্ক পরে এসেছে। এই গ্রুপটা আপনার এই সেতু ভবন বলেন, বিটিভি ভবন বলেন, বা আমার অফিসের পাশে তো 2-3-4টা ভবনে আগুন দিয়েছে। এই জায়গায় তারা আগুনগুলো দিয়েছে। দেখেন, সামনে সাধারণ শিক্ষার্থীরা, মাঝখানে এই আশেপাশের লোকজন কিছু যুক্ত হয়েছে, আর ওই গ্রুপটা আপনার আগুন দিয়ে এসেছে। আগুন একবার না, যখন পুরোপুরি কমপ্লিট হচ্ছে না, তারা আগুন দিয়ে পুড়িয়ে নিশ্চিত হওয়ার জন্য সেকেন্ড টাইম গিয়ে আবার আগুন দিয়েছে। এদের আপনার সব মুখ ঢাকা। এই গ্রুপটা আবার খুব বেশি না, এইটাই হলো আপনার অর্গানাইজড গ্রুপ, যারা আগে থেকে প্ল্যান করেছে। এখন আপনি বলতে পারেন, ওই যেই পয়েন্টটা আসে, অনেকে বলছেন, আমাদের বিজ্ঞজনরা, পণ্ডিতরা লিখছেন যে ক্ষোভের বহিঃপ্রকাশ। দেখেন, ক্ষোভ, আমি নিজেও বলি যে ক্ষোভ থাকতেই পারে। আপনি যখন জনরোষের কথা বলবেন, সেটা আপনার বানের জলের মতো ভেসে আসবে। যখন তারা আক্রমণ করবে, আক্রমণ শব্দটা বলবো না, যদি জনতাই ক্ষেপে যায়, সেটা আক্রমণ না, জনতার রোষানলের পরে যদি কোনো সরকার এদিক দিয়ে যদি শুরু করে, আমি মাহফুজ কবির আপনি কেউ বাদ যাব না, জি, এটা জলোচ্ছ্বাসের মতো ভাসিয়ে নিয়ে হওয়া দরকার যে যেটা কিন্তু বলা এরা হচ্ছে কি করেছে, সেটা কতটা আমাকে সত্য। আক্রমণ করেছে, ওনাকে বাদ দিয়েছে, আপনাকে করেছে। মানে স্রোত কি আপনার বা এক জায়গায় স্লো হবে, আরেক জায়গায় স্পিড বাড়াবে, বিষয়টা তো তা না। এই রকমই এরা বেছে বেছে যখন করেছে, তখন বোঝা গেছে এটা টার্গেটেড। সো প্রি প্ল্যান্ড। ওই যে ওই গ্রুপটা যারা এই উস্কানিটা দিয়েছে বা ভাঙচুর করেছে বা অগ্নিসংযোগটা করেছে, সো আমার বিশ্বাস এখানে কোনো গ্রুপ কাজ করেছে। এর মধ্যে যারা কিছু ধরা পড়েছে, তাদের কমিউনিকেশনগুলো আমার দেখার সুযোগ হয়েছে প্রিভিলেজ ইনফরমেশন হিসাবে। সেখানে দেখা যাচ্ছে তারা কাউকে বলছে যে এই আন্দোলনের কর্মসূচি যদি প্রত্যাহার করে নিয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের লাশ পড়বে। একই মেসেজ 10-20 জনকে দিচ্ছে। আবার ঘোষণা দিচ্ছে যে এখানে এসে যদি তুমি এই কাজটা করতে পারো, 5,000 টাকা পাবা, 10,000 টাকা পাবা। এই SMS-গুলো, ওই ইন্টারনেট বন্ধ তো, তখন কিছু SMS চালাচালি হয়েছে, এগুলো তো পাওয়া যায়। তাহলে একদিকে প্রলোভন আর একদিকে চাপ। ওই যে আপনার আবার আরেকটা দৃশ্য দেখবেন, এই কোনো আন্দোলন সংগ্রামে লুটপাট হতে দেখেন, মানে সাধারণ আন্দোলন যদি হয়, শিক্ষার্থীরা যদি আন্দোলন করে, এরা ভাঙে। এটা থার্ড ওয়ার্ড না, ওই আপনার ফার্স্ট ওয়ার্ডেও গাড়ি ভাঙতে দেখি আমরা, ভাঙচুর করে, পিকেটিংটা খুব বেশি হয়, ভাঙচুর করে। কিন্তু আপনি বাসাবাড়ি থেকে লুট করে আপনার এসি নিয়ে যাবে, আপনার কম্পিউটার নিয়ে যাবে, আপনার এই টিভি, যে সেতু ভবন থেকে টিভি বের করে নিয়ে যাওয়ার দৃশ্যটাও আপনি সিসিটিভির ফুটেজে দেখবেন। আরও একটা ফুটেজ ইন্টারেস্টিং আছে, ফ্রিজও নিয়ে যাচ্ছে। ফ্রিজটা অনেক বড় তো, যেটা নিয়ে পথিমধ্যে ফেলে রেখে গিয়েছে, যেতে পারে না বলে ফেলে গেছে। এদেরকে ওই যে গ্রুপটার কথা বললাম, যারা উস্কানিটা দিয়েছে, তারা মেসেজটা দিয়েছে, তোমরা এখান থেকে যা যা পারো যদি নিতে পারো, সেটা তোমাদের হয়ে যাবে। এই কিশোর বয়সী ছেলেপেলেরা দেখা যাচ্ছে যে আপনার ওই যে টিভি কাঁধে করে নিচ্ছে, এই এসি খুলে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই আপনার ফ্রিজটা নিতে পারলো না। এই জাতীয় ঘটনা কিন্তু ওই ফুটেজগুলো আপনি যখন বিশ্লেষণ করবেন, আপনি স্পষ্টই দেখতে পাবেন তাদের বয়স কেমন, তাদের ধরন কি, কেউ খালি গায়ে, কেউ শুধু একটা স্যান্ডি গেঞ্জু পরা, ওই যে তাদেরকে উস্কানিটা দিয়েছে। আর একটি গ্রুপ ঢুকে, যারা আপনার দেখে মনে হচ্ছে যে তারা এই ওয়েল ইকুইপড, তারাই সে ঘটনাটা, একই রঙের লাঠি, হ্যাঁ, কারো একই রঙের জামা কাপড়ও আছে, এরাই ঘটনাটা ঘটালো। সো এই যে এই গ্রুপ 1 আর 2-কে মোবিলাইজ করে, এঙ্গেজ করে তারা ঘটনাটা ঘটিয়ে দিয়ে গেছে। এখানে আমার ধারণা, এই ফুটেজগুলো যখন আরও বিশ্লেষণ করা হবে, এই আপনার তাহলে ওভারকোটের নিচে কতটা সাজানো পরিকল্পনা, সেটা অনেক বেশি দৃশ্যমান হচ্ছে। শুধু আপনি যেটা বললেন যে এক শ্রেণীর একদম সেই সুশীল সমাজের অংশ যেভাবে বলবার চেষ্টা করেছে যে দীর্ঘদিনের ক্ষোভ, সেটা স্পষ্ট হলে, সেটা তো সব শ্রেণী পেশার মানুষের নামার কথা। আপনি যেটা বললেন যে একটা একদম বানের জলের মতো, সেটা না হয়ে সুনির্দিষ্ট কিছু জায়গায় যদি আঘাত হয়, সেটাকে কতটা বলা যেতে পারে
ফুঁসে ওঠা ক্ষোভ। আমি ডক্টর মাহফুজ কবির আপনার কাছে আসতে চাই যে যদি আমি সেই 2018 এই জায়গাটায় তো পরে আসব, তার আগে এইটা একটু শুনে নেই, জাহিদুল হাসান পিন্টুর কথার রেশ ধরি, যে যদি সেটা হবি যে বানের জলের মতো একদম আমজনতা নেমে পড়েছে বা সেভাবেই কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরাই নেমে পড়েছে, যেভাবেই বলি না কেন, তারা কি সুনির্দিষ্টভাবে গিয়ে একটা কারাগারে ভেঙে জঙ্গিদের বের করে নিয়ে আসবে, আসামিদের মুক্ত করবে, সেখানের অস্ত্রাগার থেকে সমস্ত অস্ত্র বারুদ এগুলা লুটপাট করবে কিনা, সেটাও একটু শুনতে চাই। হ্যাঁ, এটাই সবথেকে চিন্তার বিষয় যে না ঠিক আছে, প্রথমে আন্দোলন এলো, একেবারে মিছিল হচ্ছে ব্যানার নিয়ে, তারপরে দাবি তো খুব পরিষ্কার, খুবই একটা ইনোসেন্ট একটা ডিমান্ড। আমরা তো সবাই বুঝতে পারছি যে না এটা নিয়ে সরকার কিন্তু প্রোঅ্যাক্টিভলি তারা কিন্তু অ্যাপিল করেছে এই হাইকোর্টের যেটা ভার্ডিক্ট ছিল সেটার এগেনস্টে, এবং সরকারও চাচ্ছিল যে না আসলে যেহেতু 2018 সালে একটা পরিপত্র জারি হয়েছে, যে প্রজ্ঞাপন হয়েছে, তো সেটা যাতে বহাল থাকে, অথবা যদি কোনো একটা সংস্কার হয় তো সেটা হবে, এবং সেটা যেন ক্ষোভটাকে উস্কে আর না দেয়, শিক্ষার্থীদের যে দাবি আছে সেটাই যেন পূরণ হয়। তো সেইভাবে কিন্তু যাচ্ছিল, কিন্তু একটা গোষ্ঠীর কিন্তু তর্স হয়েছিল না, তার কারণ বলে দিয়েছে সরকার যে না ঠিক আছে এটা, এবং একবার সর্বোচ্চ পর্যায় থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটু ধৈর্য ধরতে, এবং কিন্তু তরটা কার সইছে না এটা কিন্তু আমাদের বুঝতে হবে, যে একটা গোষ্ঠী নিশ্চয়ই আছে যে তারা আসলে এই যে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চায়, সেখানে তারা কিন্তু ধ্বংস চায়, এবং ধ্বংসের মাধ্যমে যে তারা অন্য কোনো ধরনের পরিকল্পনা করছে সেটাও কিন্তু আজ করা কিছুটা যাচ্ছিল, কিন্তু পুরোপুরি ইনফরমেশন যেহেতু আমাদের হাতে ছিল না, যার ফলে আমরা কিন্তু সেভাবে আসলে প্রস্তুতি নিতেও পারিনি। এবং অল্প সময় আসলে আমরা একটু খেয়াল করলে যদি দেখি যে শিক্ষার্থীরা কিন্তু দিনের পর দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে, এবং এটা কিন্তু খুবই পরিষ্কার যে অনেক সময় মাসের পর মাস হয়ে যায়, কিন্তু যারা কুচক্রী, যারা নাশকতার পরিকল্পনা করছে, তাদের কিন্তু ওই তরটা সইছিল না। তারা চাচ্ছিলেন যে যত দ্রুত আসলে এটাকে সহিংস পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এবং সামনে যেহেতু শিক্ষার্থীরা রয়েছেন তো তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছিল, আর পিছন থেকে তারা খুব দ্রুত একটা কিছু করার, ড্যামেজ করার প্ল্যান করছিলেন। এবং আমরা যদি খেয়াল করি ড্যামেজটা কোথায় কোথায় হচ্ছে, একটা তো হচ্ছে কারাগার, সেটা কখনোই বাংলাদেশের ইতিহাসে এটা হয়নি যে এটা ভেঙে এই গোলমালের মধ্যে সেটা ভেঙে বের হয়ে গেল। এটা আমরা আফ্রিকাতে দেখতে পাই, বা অন্য কোনো দেশে, মিডল ইস্টে এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কারাগার ভাঙা হয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এগুলো নেই। আর বিটিভির এত বছরের ইতিহাস, সেই ইতিহাসে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের সময় বা তার আগেও কিন্তু এই ধরনের অগ্নি সংযোগের ঘটনা দেখতে পাইনি, আমরা কিন্তু কখনো আর্কাইভ পুড়িয়ে দেওয়ার কোনো চিত্র দেখতে পাইনি। এবং শোনা যাচ্ছে এখন যে তারা যদি সম্প্রচারটাকে দখল করতে পারতো বা তাদের ওই টেকনিক্যাল নলেজটা থাকতো, তাহলে হয়তো তারা কোনো একটা ঘোষণা দিয়ে বসতে পারতো। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এই প্রশ্নটা অনেক জোরালোভাবেই উঠছে যে আমরা সেই যদি বলি আমাদের স্বাধীনতা একদম পূর্ববর্তী সময়ে, যখন কিনা অনেক দেশপ্রেমিক কারাগারে বন্দী, নানান দিক থেকে তাদেরকে মুক্ত করবার চেষ্টাও তো স্লোগানের মাধ্যমে হয়েছে, কিন্তু কখনো কারাগার ভেঙে, এখানে জাহিদুল হাসান পিন্টু আপনি একটু যুক্ত করবেন কিনা, কারাগার ভেঙে তো তখন বঙ্গবন্ধু সহ অনেককে মুক্ত করবার চিন্তা ছাত্রদের মাথায় আসেনি, তাহলে এখন কেন কারাগার ভাঙতে যাবে ছাত্ররা যদি এইভাবে বলা হয়? ক্লিয়ার, ওখানে তো ছাত্ররা এটা ভাঙতে যায় নাই। আপনি নরসিংদীর ফুটেজেও যদি দেখেন, ওখানে ছাত্ররা ভাঙতে যায় না। ফুটেজ তো রয়েছে, তারপরও যারা ব্যাখ্যা দিতে চেষ্টা করছেন বিটিভিটাও যদি দেখেন, তাদের ব্যাখ্যাটা যৌক্তিক কিনা। বিটিভির ঘটনাটা আপনাকে বলি, বিটিভিতে ওখানে যখন এই পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হয়, পুলিশের একটি টিম মানে যারা এঙ্গেজ ছিল তারা বিটিভির ভিতরে আশ্রয় নেয়, মানে পালিয়ে যায় ধরতে পারেন, তারা পালিয়ে ওখানে আশ্রয় নেয়। যখন ছাত্ররা সেটা ভেঙে ঢুকে পড়েছে, ছাত্ররা ভাঙছে, গেটটা ভেঙে ভিতরে ঢুকেছে, তারা গিয়ে ওখানে র্যাংসেক করেছে, কিন্তু তারা আগুন দেয় নাই। আগুন দেওয়ার টিমটা পরে গিয়েছে, পরে গিয়ে আগুনটা দেওয়ার পর আবার বলে এসেছে আবার আসবো। মানে কি, ছাত্ররাও যে বিক্ষুব্ধ ছাত্ররা কিন্তু ভাঙচুরটা করলো ঠিকই, ভেঙে ঢুকে পড়লো আশেপাশের মানুষ সহ, আগুনটা তো তারা দেয় নাই। আগুনের টিমটা আলাদা একটা টিম গিয়ে আগুনটা দিয়ে আসছে। ওই যে আমি যেটা বললাম আপনাকে যে আরেকটা গ্রুপ এই সুযোগটা নিয়েছে, যে ঠিক তেমনই তারা আবার সেকেন্ড টাইম গিয়েছে। তো সেটা কেপিআই, প্রথম শ্রেণীর কেপিআই ওটা রক্ষা করতে পারেনি, সেটা ধরনের প্রশাসনিক ব্যর্থতা, সেটা এক জিনিস। এই মাহফুজ কবির যেটা বললেন যে টেকনিক্যাল জ্ঞানটা থাকলে যে ঘোষণা দিতে পারতো, হ্যাঁ এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। এটা কি, বিটিভি তো ভাঙচুর হলো, আমাদের আরেকটা প্রাইভেট টেলিভিশন নিউজ 24 বসুন্ধরার কম্পাউন্ডে যেটা, সেটা তো তারা ঘেরাও করলো, ঘেরাও করে কিন্তু এই দাবিটাই জানালো যে আমাদেরকে দেন 1 ঘন্টা, আমরা আমাদের কথা বলবো, আমাদের ঘোষণা দেব।
তার মানে লিঙ্কটা তো বুঝতে পারছেন, ওখানে ওই যে এই ভাঙচুর করে যারা চলে আসলো আর আগুন যারা দিল তাদের সেই টেকনিক্যাল জ্ঞানটা নাই, বা তাদের অত দূর চিন্তা করার ক্যাপাসিটিটা নাই, তারা সেটা পারে নাই। আর এর ভিতরে যারা ছিল এরা সাধারণ ছাত্ররা ছিল, ওই বসুন্ধরার ভিতরের ইউনিভার্সিটিগুলির, আমার স্টুডেন্টরাও ছিল ওখানে কেউ কেউ হয়তো। হ্যাঁ, তো আমি বলছি কি, এটা যে ওয়েল অর্গানাইজড, এইটা মানে বুঝতে বাকি এখন আর বাকি থাকছে না। ডক্টর মাহফুজ কবির, এখন 2018 সালে আসি, যেই জায়গাটা আপনি শুরু করেছেন যে 2018 সালে পর থেকেই মোটামুটি পরিকল্পনা শুরু হয়েছে, সেটা আসলে কোন কোন যুক্তির ভিত্তিতে বলা যায়? নিঃসন্দেহে আপনার কাছে তথ্য রয়েছে, একটু যদি তুলে ধরতেন। হ্যাঁ, 2018 সালে যেটি হলো, তো এদের আসলে একটা চিন্তা ভাবনা ছিল যে এটার বিরুদ্ধে হয়তো যারা সংক্ষুব্ধ দল, যাদের আসলে এই কোটা বাতিল করাতে যাদের সমস্যা হয়েছে বা তারা আবার পুনর্বহাল চান, তারা কিন্তু তার কিছুদিন পরে গিয়েই আসলে এই আদালতের দ্বারস্থ হয়েছেন, এবং সেটা কিন্তু একটা দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এখন আমরা এত বছর পরে সেটার একটা ফলাফল পেলাম। তার মানে কি, তারা জানতেন যে এটা যেহেতু কোনো আইন পাশ হয়নি, মানে এটা সরকার তার প্রজ্ঞাপনের মাধ্যমে এটাকে একটা ডিক্লেয়ার করেছে যে 9 থেকে 13তম গ্রেড, এই গ্রেডের মধ্যেই হচ্ছে এই যে এটা বাতিল হয়ে গেল কোটা। অন্যান্য গ্রেডে কিন্তু কোটা প্রথা ছিল, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষায় সেখানে 60% নারীদের জন্য, রেলওয়েতে অনেক বড় একটা কোটা রয়েছে, অন্য জায়গাগুলোতেও কিন্তু এই কোটাগুলো ইতিমধ্যেই বিদ্যমান, যার ফলে চাকরিটা কিন্তু ওই গ্রেডগুলোতে বেশি। এবং এখানেই কিন্তু এক ধরনের আবার সমস্যা তৈরি হবে, এটা কিন্তু তারা আজ করতে পেরেছেন। যারা অত্যন্ত চালাক, যারা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে দেশ নিয়ে বা মানে সমাজে মানুষের যে ক্ষোভ সেগুলো নিয়ে যারা ভাবেন, এবং ওই ক্ষোভকে পুঁজি করে যারা আসলে অশান্তি তৈরি করতে চান, তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, তারা কিন্তু ঠিকই সক্রিয় ছিলেন। এবং তারা হিসাব নিকাশ করে তারা বিদেশে, আমরা যতটুকু তথ্য পেয়েছি যে বিদেশের স্টুডেন্টদের মধ্যে কিছু গ্রুপ আছে, বিশেষ করে একটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা অ্যালায়েন্স রয়েছে, যেটাকে বলে যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ এই নামে। এটা একটা আছে বাংলাদেশ বিয়ন্ড বর্ডার্স, এটা আছে। এবং তারা কিন্তু ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রকমের প্রচার প্রচারণা চালাচ্ছে, সবাই নয়, একটা অংশ। তারা মানুষের মধ্যে ক্ষোভটাকে উস্কে দিচ্ছে, এবং তারা কিন্তু অনেক আগে থেকে তাদের যে ইন্টারন্যাশনাল স্টিয়ারিং কমিটি সেটা তারা তৈরি করেছে। এবং এখন যেটা খবর আসছে যে তাদের একটা 23 সদস্য বিশিষ্ট একটা ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি রয়েছে, এবং তাদের কোনো সদস্যই বাংলাদেশের ভিতরে নেই। তারা বিভিন্ন জায়গায় ফার্স্ট ওয়ার্ল্ডে তারা এই কাজগুলো করছে, এবং তারা কি করছে, তাদের মেসেজগুলো কিন্তু ট্রান্সমিট করছিল, এবং এই খবরগুলো আসছে। তার মানে কি, যে দীর্ঘমেয়াদী একটা চক্রান্তের ফসল। এবং এই তথ্যগুলো আপনি এখন বলছেন যে এই তথ্যগুলো আসছে, এই তথ্যগুলো কি আগে আসেনি? 2018 সালের পরে যখন এই পরিপত্রের মধ্য দিয়ে কোটা বাতিল হয়ে গেল, এবং সেই বাতিল হওয়ার পরে একটি পক্ষ গিয়ে আবার রিট দায়ের করলো, সেখান থেকে যে এই বাতিলটা পরিপূর্ণভাবে বাতিল থাকবে না, ওখান থেকে আবার একটি রায় আসতে পারে, এইটা যদি তারা বুঝে, অর্থাৎ যারা পরিকল্পনা করছে বা নীল নকশা একদম সেই ছকে সাজাচ্ছে, তারা যদি এটা বুঝে কাজটা ওই সময় থেকে করতে পারে, তাহলে ওই সময় থেকে কি তথ্যগুলো ছিল না? হ্যাঁ, ওগুলো তথ্য ছিল, কিন্তু একটা বিষয় আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে রাষ্ট্র, হ্যাঁ, সে কিন্তু সব ফ্রন্টে একসঙ্গে ফাইট করতে পারে না। তাদের প্রায়োরিটি আছে যে আসলে প্রথমে তারা কি করবে, ইমিডিয়েটলি কোনটাকে কাউন্টার করবে, তারপরে এরপরে কোথায় যাবে, এরপরে দেশের ভিতরে তো সমস্যা রয়েছে। আর আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, যে সেটা হচ্ছে যে এই যে 18 সালের পরে কিন্তু আমরা খুব বেশি সময় পাইনি, বা সরকারও সময় পাইনি। এর মধ্যে কিন্তু কোভিড-19 শুরু হয়ে গেছে, সেটা যেতে না যেতেই আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মিডল ইস্ট ক্রাইসিস, আবার দেশের ভিতরে যে পরবর্তী নির্বাচন যেটা 2024-এ শিডিউল। তো এই বিষয়গুলো নিয়ে একের পর এক প্রায়োরিটিগুলো আসতে আসতেই কিন্তু সরকারের যে প্রাধান্যগুলো সেগুলো কিন্তু পরিবর্তিত হয়েছে, এবং ইমিডিয়েট যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে আসলে হ্যান্ডেল করতে হয়েছে। যদি এমন হতো যে পরিস্থিতি স্বাভাবিক থাকতো, সরকারকে বিভিন্ন ফ্রন্টে ফাইট করতে হচ্ছে না, এরকম যদি হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে সরকার কিন্তু সেইভাবে তার পরিকল্পনাগুলো করতে পারতেন। যার ফলে আরেকটা জিনিস, এটা সরকারের যেটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে ছাত্র আন্দোলন কখনোই সহিংস হয়নি বাংলাদেশে, এত বড় সহিংসতার মুখ দেখেনি বা দেখতে পায়নি। তো এই কারণেই সরকার একটু সময় নিয়েছে। হ্যাঁ, এটা তো একেবারেই আমাদের যদি বলি, আমাদের দেশের ইতিহাসেই নেই যে ছাত্র আন্দোলন বলি বা যে কোনো আন্দোলনই এত প্রাণহানির ঘটনাও তো বাংলাদেশের আগে দেখিনি। হয়েছে, যেটা আমাদের জন্য খুবই বেশি কষ্টের, এবং আমরা তো প্রতি মুহূর্তে প্রত্যেকেই চাচ্ছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হোক। আমাকে হয়তো বিরতিতে যেতে হবে, আমি আপনার কাছে আবার আসবো, কিন্তু জাহিদুল হাসান পিন্টু, আমি প্রশ্নটা করেই রাখি, কারণ ডক্টর মাহফুজ কবিরের কথা রেশ ধরেই যেহেতু প্রশ্নটা আমার মনে উত্থাপিত হয়েছে। যদি তারা, যারা নীল নকশা সাজিয়েছে, তারা 2018 সালের পর থেকেই ভাবতে পারে যে এই ব্যাপারটা কোনো ধরনের যদি রায় আসে, যারা রিট দায়ের করেছে তার রায় আসলে আবার ফুঁসে উঠতে পারে,
সাধারণ শিক্ষার্থীরা, সেইটাকে আমরা আর উস্কে দিব, এটা যদি তারা ভাবতে পারেন, কিংবা সেই সুযোগটা আমরা কাজে লাগাবো, তাহলে 5 জুনে যখন রায়টা হয়ে গেল তখন সরকার কেন ভাবতে পারলো না যে এইটা কতটা ফুঁসে উঠতে পারে? আপনার কাছে আমি বিরতি শেষ করে এসে এটাই প্রথমে শুনতে চাই। সম্মানিত দর্শক, নিটোলটার 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। বিরতি শেষ করে আমরা ফিরছি শীঘ্রই, থাকবেন সাথে। আবারও ফিরে এলাম নিটোলটার 21 রাতের আজকের আয়োজনে। কথা হচ্ছে কোটা আন্দোলন, যেটাকে কেউ আন্দোলন বলছেন, পরবর্তীতে বলছেন এটা আর কোটা আন্দোলন পর্যায়ে ছিল না, রাজনীতিতে রূপ নিয়েছে। কিন্তু নেপথ্যের যে তথ্যগুলো এখন কিছু কিছু বের হচ্ছে, তদন্ত সাপেক্ষ হয়তো আরও বের হবে, কিন্তু নেপথ্যের সেই তথ্যগুলোই জানা অনেক বেশি জরুরি। এই কোটা আন্দোলন বা যে সহিংসতা, নাশকতা আমাদের দেখতে হয়েছে, তার রহস্য উদ্ঘাটনে জাহিদুল আহসান পিন্টু প্রশ্নরত রেখেছিলাম, নিঃসন্দেহে বলবেন। দেখেন, আমাদের সরকারতন্ত্র চলে দিন আনি দিন খায়ের মতো। সামনে যে সমস্যাটা পড়ে সেই সমস্যাটা সমাধানের চিন্তা করে, আপাতত সমাধানের চিন্তা করে। এগুলো আমি দীর্ঘদিনের সরকারতন্ত্রের মানে কাজকর্ম দেখে এটা আমার মনে হয়েছে যে আপাতত সেটা সমাধান করে, সুদূর প্রসারী চিন্তা করে সমাধানের কথা ভাবে না, যে এই সমস্যাটা যেন আর কখনো না হয় সেই চিন্তাটা খুব কম করে। আমাদের সামনে আসছে, এটা এখন সমাধান করো, পরেরটা পরে দেখা যাবে। এই যে পরেরটা পরে দেখা যাবে, আগেরটা যে আবার পরে উঠতে পারে, আমাদের আমলাতন্ত্র এই কাজটা করে না বলেই সরকারকে ওই পরামর্শও দেয় না। সরকারও চিন্তা করে এখন সমস্যা আছি, সমাধানে যাই, পরে দেখা যাবে, খুব বেশি আমলে নেয় না। এইটা একটা আমাদের আমলাতন্ত্রের সমস্যা। আর দ্বিতীয়ত আমাদের রাজনৈতিক শক্তি যদি বলেন, আমাদের বা এখন যারা সরকারে আছে, এই রাজনৈতিক শক্তি আপনার সেই শিক্ষাটা নেয় নাই। 2018-এর যে আন্দোলন, মানে কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা মাঠে নামলে যে কি হতে পারে সেটা তো দেখেছে। অথবা আপনি যদি আরেকটি আন্দোলনের কথা বলেন, এই যে সেটা তো শিক্ষার্থীদের ছিল, সড়ক নিয়ে নিরাপদ সড়ক চাই, সেই আন্দোলনে আপনার এই বাচ্চা ছেলে মেয়েরা মন্ত্রীদেরকে গাড়ি থেকে নামিয়ে হাঁটিয়ে অফিসে পাঠায় নাই। এইটা তো ফেস করেছে এই আওয়ামী লীগ সরকার। সো এবার যখন শিক্ষার্থীরা নেমেছে, কি করতে পারে না পারে সেই অ্যানালাইসিসটা তার করা উচিত ছিল, সেটা তারা করে নাই, আমলে নেয় নাই বা সিরিয়াসলি নেয় নাই। অথবা তাদেরকে যে যারা এগুলোকে ডিল করেছে তারা হয়তো মেসেজ দিয়েছে যে সব কন্ট্রোলে আছে, ভেতরে কি হচ্ছে সেটা হয়তো তারা বুঝতে পারে নাই। কারণ আমি নিজে যতটুকু জানি, 1 তারিখ থেকে যখন তারা মাঠে নেমেছে 14 তারিখ পর্যন্ত এই আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে সরকারের একটা এঙ্গেজমেন্ট ছিল। 14 তারিখের পর থেকে তারা ডিসকানেক্টেড হয়ে গেল। তার মানে কি, এই 14 তারিখ পর্যন্ত সরকারের সঙ্গে এঙ্গেজমেন্ট ছিল, আলাপ আলোচনা চলছে এবং আমাদের সঙ্গেও কথা বলছে। তারা 10% দাবি জানাবে, সরকার এটাকে 20% কথা বলবে, এরপরে সেটা 15% মধ্যে একটা মেনে নিবে, এই ধরনের কথাবার্তা ছিল। 15% ব্যাপারে একদম তারপরে শুনেন এরপরে কি হলো। এই যে 14 তারিখ পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বাসভবনের ওখানে যে আলোচনাগুলো হলো, এবং 14 তারিখের 15 তারিখ থেকে যেটা অন্যদিকে চলে গেল, এদের সঙ্গে কারো যে ওই অপর পক্ষের সঙ্গে যোগাযোগ এট এ টাইম চলছিল, এটা তারা ধরতে পারে নাই, এটা ফেলুর। আরেকটি হলো আপনি যেটা বলছেন যে এই নীল নকশার কথা, মানে সরকার জানতে পারে কিনা, বা আবার যে ফুসে উঠতে পারে। নকশা যেহেতু দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরে থেকেও হয়েছে, সেটার ব্যাপারে খোঁজ খবর ছিল। ইন্টেলিজেন্স পাওয়ার সক্ষমতা আমাদের খুব একটা নাই। ঢাকার ইন্টেলিজেন্সের কথা যদি বলি, যেটা আমি সেদিন প্রধানমন্ত্রীকেও বলেছি, যে দেখেন ঢাকার গোয়েন্দারা রিটেন রিপোর্ট দিয়েছে, সশরীরে গিয়ে বলেছে যে ঢাকায় সারা দেশ থেকে লোক ঢুকছে। এরা যে এত কিছু ঘটাতে পারে সারা দেশে বা কি হয়, ওই ডিটেলটা ছিল না, কিন্তু আঁচ করা ছিল। যেই কারণে আপনার ঢাকার চারপাশে এই আপনার গত বুধবারে, মানে ওই 16-17 তারিখে, 17 তারিখে বোধ হয়, ঢাকার চারপাশে পুলিশ চেকপোস্ট বসলো। পুলিশ কর্মকর্তারা বললেন যে কেউ ঢুকতে পারবে না, কিন্তু এর মধ্যে সব ঢুকে পড়েছে। সেই জায়গায় পুলিশের একটা ব্যর্থতা ছিল। ঢাকায় পুলিশ আপনার সব জায়গায় ঘটনা ঘটেছে, 5টা জায়গায়। এটাও অ্যানালাইসিস করতে হবে। কোথায়? আপনার ধরেন যাত্রাবাড়ি, এই ঢাকা 4, ঢাকা 5,
দুজনই আপনার স্বতন্ত্র সংসদ সদস্য, বিদ্রোহী সংসদ সদস্য। ওখানে লোকাল আওয়ামী লীগ এবং বিদ্রোহী সংসদ সদস্যের মধ্যে এই সাংগঠনিক কোনো ঝামেলা আছে কিনা এটা আপনি দেখেন। কোথায় ঘটনা ঘটেছে? উত্তরায়, বিদ্রোহী সংসদ সদস্য। সেখানেও লোকাল আওয়ামী লীগ এবং বিদ্রোহী সংসদ সদস্যের মধ্যে ঝামেলা আছে কিনা দেখতে হবে। এই লোকাল পলিটিশিয়ানরা যে ছিল না এটা। আর পুলিশের কথা যদি বলেন, ওই যে বললাম পুলিশ তো এই যেই কথাগুলো বারবার আসে, এই দুর্যোগ ভবন, সেতু ভবন, জনস্বাস্থ্য ইনস্টিটিউটগুলো, এখানে তো কোনো প্রতিরোধই ছিল না, পুলিশও ছিল না। মানে একটা পর্যায়ে পুলিশ এলাকা ত্যাগ করে, খালি মাঠে তারা সেকেন্ড টাইম গিয়ে সেতু ভবনে আগুন দিয়ে আসছে, 2বার দিয়েছে। সো এইগুলোও সরকারকে ভাবতে হবে। কেন আমি গোয়েন্দা তথ্য না, কিন্তু অর্থায়নের ব্যাপারটা যেটা এসেছে যে দেশের বাইরে থেকে অর্থায়ন করা হয়েছে, সেগুলোর ব্যাপারে এই ধরনের ট্রানজিশনের ব্যাপারে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। দেশের বাইরে দুইটা শক্তি না, এগুলো হুন্ডি দিয়ে হয়, এগুলো আপনার। আর এটা যদি বলেন যে আপনার এই যে বেসরকারি ফোর্স, যেটা এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেন বা ওই যে 23 সদস্যের যে কমিটি বললেন, বা কিছু কিছু ইন্টেলেকচুয়ালও এদের সঙ্গে আছে, হ্যাঁ, কোনো শিক্ষকও আছে। আপনি যদি এই ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকদের বক্তব্যগুলো দেখেন, তাহলে বুঝবেন যে ব্র্যাক ইউনিভার্সিটির টিচাররা কীভাবে স্টুডেন্টদের মাঠে নামিয়েছে। কি বলেছে জানেন? যে মিড টার্ম পরীক্ষা, যে পরীক্ষা, এই ক্লাসের পরীক্ষা নিয়ে তোমরা চিন্তা করো না, তোমাদের সামনে এখন বড় পরীক্ষা চলছে, সেই পরীক্ষায় জয়ী হয়ে আসো, নাম্বার আমাদের হাতে আমরা দেব। টিচাররা এই কথা বলছে স্টুডেন্টদের। তো এই রকমের শুধু ব্র্যাক ইউনিভার্সিটি না, আরও বিশ্ববিদ্যালয় আছে, দেশের বাইরেও যারা বাংলাদেশি আছে, এটা আছে। এখানে যদি এটার এক্সটার্নাল ফোর্স বলতে আমরা বলি যে বিদেশি শক্তি, বিদেশি কোনো রাষ্ট্র আছে কি না। বিদেশি রাষ্ট্রের টাকাটা আপনার তো এইভাবে আসবে না। বিদেশি রাষ্ট্রের টাকাটা আসবে, ধরেন কথার কথা ব্র্যাক বলেন বা অন্য কেউ যারা এটার সঙ্গে ইনভলভ ছিল, স্টুডেন্টরা না, টিচাররাও। অথরিটি ছিল কি না আমি জানি না, তবে ব্র্যাকের সিওর ফেসবুক পোস্ট মনে এক ধরনের সমর্থন ছিল। আমি যেটা বলছি যে এদেরকে হয়তো কাউকে বিদেশি শক্তিরা কোনো আপনার প্রজেক্ট দিবে, সেই প্রজেক্টের মাধ্যমে টাকাটা আসবে, বা অন্য কোনো প্রজেক্টের মাধ্যমে টাকাটা এসেছে, এটা ওইভাবে। তাহলে ওইটা দৃশ্যমান হওয়া একটু কঠিন, সেটা আপনি বলছেন। ডক্টর মাহফুজ কবির, যদি বলি দূতাবাস বন্ধ হওয়া, বা ওই সময় একদম বাংলাদেশের যারা রয়েছেন বিভিন্ন দূতাবাসে বিদেশি যে অ্যাম্বাসেডাররা, তাদেরকে দেশ ছাড়তে হবে, এই সমস্ত যে একটা তৎপরতা দেখা গেল, এটার কারণটা কি? না, এটা খুবই একটা ইউজুয়াল ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। মানে ডিপ্লোম্যাটিক লেভেলে তারা বিভিন্ন রকমের আসলে সিকিউরিটি অ্যালার্ট দেন। তো একটা হায়েস্ট লেভেলে যখন অ্যালার্ট থাকে, তখন হলো তাদেরকে প্রস্তুত রাখা হয় দেশ ত্যাগের জন্য। হ্যাঁ, এবং এটা সারা পৃথিবীতেই এটা ইন্টারন্যাশনালি এটা প্র্যাকটিস করা হয়। শুধুমাত্র দূতাবাস নয়, আমাদের যে আন্তর্জাতিক সহযোগী যে প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, যেমন যে জাতিসংঘ বা অন্য যে কোনো ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, বা উন্নয়ন সহযোগীদের মধ্যে বিভিন্ন বাইলেটারাল যে সমস্ত পার্টনার রয়েছে, তারাও রয়েছেন। প্রত্যেকের কাছেই এই অ্যালার্টটা আসে। বিশ্ব ব্যাংক রয়েছে, তারপর এডিবি রয়েছে, তো তারাও তো কাজ করছে, জায়গাও তো আছে এখানে। তো এই অ্যালার্টটা হচ্ছে একই রকমের, মানে দূতাবাসের জন্য যেরকম, এই সহযোগী প্রতিষ্ঠানগুলোর জন্য একই রকম। তো এই অ্যালার্টগুলো এসছে, এবং এরপরেও সবাই কিন্তু ছেড়ে যাননি। হ্যাঁ, অনেকেই ছিলেন এখানে ইয়েতে। তো তবে ওই দুটো দূতাবাসের ক্ষেত্রে যেটা হয়েছে, মার্কিন দূতাবাস এবং ভারতীয় দূতাবাস, তারা কিন্তু তাদের এবং এই যে ভিসা যে সেন্টারগুলো, সেগুলো কিন্তু তার বন্ধ রেখেছেন ওই সময়টাতে। এবং এটা খুবই স্বাভাবিক, এটা নিয়ে খুব বেশি মানে উদ্বেগের কিছু নেই। তাহলে আরেকটি ছোট্ট প্রশ্ন, যেটাও অনেকের মনে উঠেছে, যারা একদম বিশ্লেষক রয়েছেন তাদের মনে উকি দেয়, যে অনেক রাষ্ট্রদূত যাননি ছেড়ে, আবার অনেকে গিয়েছেন, এটা একটা সতর্কতার জায়গা থেকে। কিন্তু যুক্তরাষ্ট্রের বিদেয়ী রাষ্ট্রদূত যেতে দেরি করেছেন, তার কাজ শেষ করে আরো আগে যাবার কথা, তিনি দেরি করলেন কেন? এটার মধ্যে অনেক কারণ খুঁজবার চেষ্টা করছেন। আপনি কি কোনো কারণ খুঁজে পাচ্ছেন? না, আমি খুব বেশি এরকম সন্দেহের কিছু দেখি না। আসলে কখন যাওয়ার কথা, কখন আসবেন, এটা কিন্তু তার এখতিয়ারের মধ্যে পড়ে না। যখন তাদের যে স্টেট ডিপার্টমেন্ট তাকে যখন বলবেন, তখনই তার 1 সেকেন্ডও উনি দেরি করতে পারবেন না। সুতরাং এইভাবেই আসলে হয়েছে, তার ইচ্ছায় করেছেন বা ওরকম, এটা কিন্তু বলা যায় না। আর হ্যাঁ, তার মিশন, আরেকজনকে তো এখানে নিযুক্ত করা হয়েছে, তারপরও তার যেতে কেন দেরি হলো, এখানেই মানুষ কারণ খুঁজবার চেষ্টা করছে। এখানে মানে উনি কিন্তু স্টেট ডিপার্টমেন্টের একজন আসলে অফিসিয়াল। তো তাকে যখন বলা হবে, তখনই উনি দেশ ত্যাগ করবেন। এখানে একেবারেই নয়। আর পরিস্থিতি দেখে শুনে, উনি যেহেতু বেশ লম্বা সময় ছিলেন বাংলাদেশে, তিনি তো এই নির্বাচনের আগের সময়টাও দেখেছেন যে কি পরিস্থিতি, যার ফলে তার আসলে স্টেট ডিপার্টমেন্ট থেকে হয়তো এরকম আগ্রহ ছিল যে উনি আর কিছুদিন থেকে পরিস্থিতিটা পুরোপুরি বুঝে আসুন।
তো তখন তাদের আসলে বিশ্লেষণ করতে মানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অফিসিয়াল স্টেটমেন্ট ওইটা দিতে তার সহজ হবে। এবং আপনি যদি খেয়াল করেন বুঝবেন যে স্টেট ডিপার্টমেন্টের যে রিয়াকশনটা ছিল সেটা কিন্তু খুবই ব্যালেন্সড। এবং আমরা একটু আশঙ্কা করছিলাম যে নেতিবাচক কোনো মন্তব্য আসে কিনা, সেই আশঙ্কা অনুযায়ী কিন্তু নেতিবাচক মন্তব্য আসেনি বা সেরকম কিছু হয়নি। এটা একটা হয়তো কারণ হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু একটা নির্বাচনের আমেজ চলে এসছে, সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, আর বাংলাদেশের সঙ্গে কিন্তু অনেক দিনের একটা ভালো সম্পর্ক এবং এখন আসলে অন্য দিকে টার্ন করছে সম্পর্ক, বিশেষ করে ইন্দো প্যাসিফিক নিয়ে। তো এই কারণেও হয়তো বাংলাদেশের সঙ্গে তারা আরো ভালো সম্পর্ক চায়। তাহলে এখানে কোনো কারণ এই কারণে মনে হয় না খুব বেশি কারণ রয়েছে। একটু লন্ডনের এই জায়গায় ইংল্যান্ডের এই প্রসঙ্গে আসি, সেখানে আসলে বাংলাদেশ নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কোনো কারণ আছে কিনা? তো ওইখানে যেটা হয়েছে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে সেখানে কিন্তু বিক্ষোভ হয়েছে এবং এক শ্রেণী যারা শিক্ষার্থী রয়েছেন বা ওইখানে যারা অনাবাসী বাংলাদেশি রয়েছেন, তো তারাও কিন্তু তাদের একটা অংশ সেখানে এসছেন এবং যে এমপি যারা রয়েছেন লেবার পার্টির, হ্যাঁ, সেখানে কিন্তু একজন বাংলাদেশিও আছেন। সেখানে দেখা যাচ্ছে যে 6 মাসের জন্য তাদেরকে বরখাস্ত করা হয়েছে। ওটা অবশ্য নিজস্ব কারণ আর কি, তাদের নিজস্ব একটা ভোটিংয়ের বিষয় ছিল, কিন্তু ওইটাকে অনেকে গুলিয়ে ফেলছেন যে অভ্যন্তরীণ কারণে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু সেটার সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সেভাবে মেলানোর চেষ্টা করছেন। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আসলে যুক্তরাজ্যে গণতন্ত্রের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তারা সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু তারা ওইখান থেকে মেসেজ নেয় এবং নিয়ে আসলে এগুলো নিয়ে আলাপ আলোচনা করে তাদের পার্লামেন্টে। আর এটা তাদেরই একটা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনি একটু খেয়াল করবেন যে সেটা হচ্ছে যে এখন তো নির্বাচনের আমেজ চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু ওইখানেও যদি সিনেটে কোনো বা কংগ্রেসে কোনো শুনানি হয় সেটাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, দেখছেন, বুঝছেন, তারা খুব দ্রুত কোনো রকমের রিয়াকশন দেখাননি সেভাবে। তবে এমনও হতে পারে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা বলেছে কিছু যে যুক্তরাজ্য ভিত্তিক, কিন্তু ওই পাশে হিউম্যান রাইটস ওয়াচ তারাও কিন্তু একটু সময় নিচ্ছে, দেখছে এবং তারা কিন্তু আস্তে আস্তে বলবে। তো সুতরাং এই প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে এবং আমি মনে করি যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে ভাবমূর্তি ছিল বা এখনও আছে, আমি মনে করি যে সেটার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সেরকম কোনো নেগেটিভ রিয়াকশন দেয়নি, না কোনো ধরনের বিবৃতি আসেনি। কিন্তু তাদেরই প্রথমে আসার কথা ছিল, তার কারণ তারা হিউম্যান রাইটস নিয়ে সবচেয়ে বেশি কথা বলে। তো সুতরাং এখন বোঝা যাচ্ছে যে তারাও কিন্তু খুব সতর্কভাবে দেখছেন বিষয়টাকে, যে এমন নয় যে তারা হয়তো কোনো একটা পক্ষ নিয়ে নিলেন বা কিছু একটা বিবৃতি দিলেন। তাহলে আমরা বিশ্ব যদি বলি যে যা হলো তার সবটাই কি দেশের মধ্য থেকে হলো কিনা দেশের বাইরে থেকে, সেই জায়গাটা আপনারা দুজনে স্পষ্ট করলেন যে ওইভাবে অন্য কোনো দেশ বা কিছু সেটার ওরকম অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ এখন পর্যন্ত দৃশ্যমান। আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, কিন্তু যারা দেশের বাইরে রয়েছেন আমাদের দেশি লোক, হ্যাঁ এইটাই আমার মূল কথা, সেটা হচ্ছে যে আসলে কারা এখানে ইনভলভ থাকতে পারেন। আমার মনে হচ্ছে যে হ্যাঁ, যেহেতু স্টুডেন্ট মুভমেন্ট ছিল, এটা অনেকে নিহত হয়েছেন এটার মধ্যে এই পুরো আন্দোলনে, তো যার ফলে সিম্প্যাথিটা চলে গেছে আর কি এখন আসলে স্টুডেন্টদের দিকে। এবং দেখা যাচ্ছে যে যারা হচ্ছে শিক্ষার্থী, তাদের যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যে যে সহমর্মিতা কাজ করেছে এবং এই ছোট ছোট জায়গা থেকে হয়তো আর্থিক সহযোগিতা এটা চলে আসতে পারে, যে তারা হয়তো তাদের পরিবারের কাছে ওই মোবাইল অ্যাপের মধ্যে টাকা পাঠাতেন, এখন দেখা যাচ্ছে যে ওই টাকা হয়তো কিছুটা তাদের এই সহমর্মিতার কারণে তারা হয়তো এই আন্দোলনের হয়তো খরচ নির্বাহের জন্য দিয়েছেন। তবে আমি মনে করি যে এটা অনেকটাই বিচ্ছিন্ন, একেবারে সংঘবদ্ধভাবে যে আসলে যে নন স্টেট অ্যাক্টর তারা যে কাজ করেছেন সেরকম নয়, বরং শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগেই এই যে ফাইন্যান্সিং সেটা করে থাকতে পারেন, এটা একটা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এখানে আসলে রাষ্ট্রীয়ভাবে অর্থায়নের বা সংগঠিত করার সুযোগটা কম এবং তারা আসলে কেউ নিতে চাইবেন না এখন সুযোগ। তার কারণ একটা জিনিস আপনি একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে রিসেন্টলি বাংলাদেশকে আসলে সবাই চাইছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা বিশ্বের একটা বড় অংশ তারা কিন্তু এখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সেটাকে তারা পার্সু করছেন এবং তারা আসলে বাংলাদেশকে খুব পজিটিভলি চান এটার মধ্যে, যার ফলে তারা আসলে বাংলাদেশের মধ্যে কোনো ধরনের আসলে বিশৃঙ্খলা বা উত্তেজনা সেগুলো চিন্তা করলে তারা এটা চাচ্ছেন না। এই কারণেই তাদের দিক থেকে আসলে এই দিকে সহযোগিতা করার সম্ভাবনা খুবই কম এবং নেই বলে চলে। সুতরাং যারা করেছে তারা কিন্তু নন স্টেট অ্যাক্টর, হ্যাঁ, এবং তাদের মধ্যে স্টুডেন্টরা একটা বড় অংশ। তো সেইভাবে যদি জিনিসটা চিন্তা করি এবং আসলে কোনো কনস্পিরেসি থিওরি সেটার মধ্যে দিয়ে যদি আমরা সেইভাবে স্টেট লেভেলের কনস্পিরেসি সেটা হয়েছে সেটার মধ্যে দিতে না যাই, সেটাই ভালো হবে এবং সেইভাবে আসলে অগ্রসর হতে হবে আমাদের। আপনি যৌক্তিক আলাপটি এখানে তুলে ধরলেন জাহিদুল হাসান পিন্টু। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন কিন্তু খুব ঘুরে ফিরে আসছে এবং তার কাউন্টার আলোচনাও আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নানান ধরনের রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসের ক্ষেত্রে, এই নাশকতার ক্ষেত্রে, কিন্তু প্রাণহানির গুরুত্ব বোধহয় হারাচ্ছে। যারা প্রাণ হারিয়েছে তাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না। আর যারা কাউন্টার বক্তব্য দিচ্ছেন তারা বলছেন প্রাণ যারা হারিয়েছেন তাদের ব্যাপারে এই প্রতিটা হত্যাকাণ্ডের আসলে তদন্ত হবে, বিচার হবে, কিন্তু রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসের পেছনে নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করবার উদ্দেশ্যটাই আসলে মুখ্য। এই জায়গাটায় আপনার কি মনে হয়? দেখেন, এটা একটা বাংলাদেশের গণমাধ্যমে এই প্রশ্নটা আমি আবারও বলি, আমাদের সঙ্গে
প্রধানমন্ত্রীর আলোচনায় আমার প্রথম প্রশ্নই ছিল এটা, যে আমরা যারা গণমাধ্যমে কাজ করি, টেলিভিশন মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এক ধরনের মুখোমুখি অবস্থানে পড়ে গেছি। জি, প্রিন্ট মিডিয়া খুললে আমরা মৃত্যুর খবর দেখি, টেলিভিশনে মৃত্যুর খবরগুলো দেখি না। তা মানুষের কাছে টেলিভিশনগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা আমি সরাসরি বলেছি তাকে যে এই বিষয়টা দেখা উচিত। এটা তো ঠিক, আপনার এখানে 200-র বেশি মানুষ মারা গেছে, বেশ কিছু শিক্ষার্থী, যদিও সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে শত শত শিক্ষার্থী মারা গেছে, সেখানেও একটা গুজব বা অপপ্রচার রয়েছে। সেটা আলাদা ইস্যু, কারণ সেটাও সরকার ব্যর্থ হয়েছে। কারণ সরকার শত শত কোটি টাকা তার সাইবার যোদ্ধা তৈরি করার জন্য, আমাদের মন্ত্রীরা বলেছে না যে আমরা 8 লক্ষ সাইবার যোদ্ধা আছে, 1 লক্ষ সাইবার যোদ্ধা নামিয়েছি, নানান প্রজেক্টে টাকাটা লুটপাট করেছে। যে কারণে সোশ্যাল মিডিয়ায় টোটালি আপনার ওই এক পক্ষের বক্তব্য এসেছে। কিন্তু তারপরেও মানুষের মৃত্যুগুলো তো মিথ্যা না, 2 শতাধিক মানুষের তো মৃত্যু হয়েছে। এখন এই প্রশ্নটা আসবে, আপনি যখন ভবন ভাঙ্গা বা কোনো জড় বস্তু ভাঙ্গার জন্য আপনি কষ্ট পাবেন, আর জীব হত্যার জন্য কষ্ট পান না বলে যখন সরানো হবে, তখন তো এটা নিয়ে প্রশ্নটা উঠবে। তো আমাদের রাষ্ট্রের উচিত ছিল সেই বিষয়গুলোকে যথাযথভাবে অ্যাড্রেস করা। যাদের প্রাণহানি ঘটেছে, কেন ঘটেছে, সব প্রাণ কি আপনার এক পক্ষ থেকে ঘটেছে এটাও তুলে ধরুক না। আমি তো প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চাই। নিরপেক্ষ বলতে নিরপেক্ষ, এই দেশে তদন্ত নিরপেক্ষ হয় না অনেক সময়। ইভেন বিচার বিভাগীয় কমিশনও এখানে আপনার বায়াস রিপোর্ট দেয়। আপনি এই কথাটা বিভিন্ন সময় বলি আমি, যে সর্বশেষ বিচার বিভাগীয় কমিশন যদি দেখেন এই ধরনের বড় ঘটনা 21শে অগাস্ট, জি, হাইকোর্টের একজন বিচারপতি যে ন্যাক্কারজনক রিপোর্ট দিয়েছিল, ওই বিচারপতির নামটা আনতে আমার ঘৃণা লাগে। মানে এটা কোনো বিচারপতির রিপোর্ট ছিল না, এটা যে কোনো একটা পার্টি অফিসের রাজনৈতিক কর্মী রিপোর্ট লিখলে মানায়, যে ভারত থেকে এসে ঘটনা ঘটিয়ে দিয়ে গেছে, শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে বোমা মেরেছে, পলিটিক্যাল স্টেটমেন্ট একজন বিচারপতি লিখেছেন। এখনও একজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া আছে। আমি বলবো যে তাকে তো প্রথম ওই 6টি হত্যাকাণ্ডের জন্য বলা হয়েছিল, আমি মনে করি তার পরিধিটা বাড়িয়ে দেওয়া উচিত। এই পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যাকাণ্ডের চুলচেরা বিশ্লেষণ করে যার যেটা দায়ী, যদি পুলিশের গুলি করার অধিকার আছে, কোন পর্যায়ে কোন পরিস্থিতিতে গুলি করবে সেই ব্যাখ্যাও দেওয়া আছে, সে সেটা অতিক্রম করেছে। এই প্রেক্ষাপটে অনেক আইনজীবী, শিল্পী এরকম যারা সংগঠিত হয়ে তারা জাতিসংঘের হস্তক্ষেপে এই তদন্তের আহ্বান জানিয়েছেন, সেটা কি অনেক এই পরিস্থিতিতে যৌক্তিক? না, এটা মূর্খের কথা। এখানে জাতিসংঘের হস্তক্ষেপের সুযোগ কোথায়? এটা আমাদের ইন্টারনাল বিষয়, এখানে আমরাই যথেষ্ট। জাতিসংঘের তো এখানে কোনো রোল রাখার আমি সুযোগ দেখি না। আর জাতিসংঘ বলতে পারে, আমরা তো কথায় কথায় জাতিসংঘের অধীনে নির্বাচনও চাই, জাতিসংঘের অধীনে নির্বাচন করার বাংলাদেশে ম্যান্ডেটই নাই, তাই না? বাংলাদেশের যে সিচুয়েশন, এইগুলো আরেক মানে পলিটিক্যাল স্টেটমেন্টের মতো গণবক্তৃতা দেয়। এটা দেওয়ার কারণও থাকে, ওই যে বললাম, আমরা কিন্তু বিশ্বাসযোগ্যতা হারিয়েছি বিভিন্ন সময়, আমাদের তদন্ত রিপোর্টগুলো ঠিক থাকে না। একটা জায়গায় অন্তত স্বচ্ছ থাকা উচিত, যে ঠিক আছে ভুল হয়েছে বা অন্যায় করেছো, তুমি সত্যিটা বলো, পুলিশের গুলিতে মারা গেছে, কেউ কেউ তো পুলিশের গুলি ছাড়াও মারা গেছে, সেই মৃত্যুগুলো বা কিভাবে হলো, তাই না? পুলিশও মারা গেছে, পুলিশও মারা গেছে, পুলিশকে মারতে পারলে 10,000 টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। পুলিশকে কারা মারলো, কারা মেরে ঝুলিয়ে দিল? সাধারণ শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা, ধরেন যারা ক্ষুব্ধ সরকারের উপর, তারা পুলিশ মেরে ঝুলিয়ে রাখবে? এটা কোনোদিন হয় বাংলাদেশে? এর চেয়ে খারাপ সিচুয়েশন বহু গিয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও তীব্র ছিল, সকল শ্রেণীর মানুষ, ইভেন সরকারি কর্মকর্তারা আপনার সচিবালয় থেকে বেরোয় আসছিল ক্ষুব্ধ হয়ে। এরকম ঘটনা তো ঘটে নাই। তো এটা হলো ওই যে বললাম, যে এই গ্রুপটা আপনার এই সুযোগটা নিয়েছে, তারা আরও উস্কে দিবে তাদের। এই জিনিসটাও আমি মনে করি সরকার, এটা তো আমি বলছি, এটা তো আমার তথ্য প্রমাণ দিয়ে সরকারের প্রমাণ করা উচিত। এই কারণে আমি বলছি তদন্তগুলো সুস্পষ্ট এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য তদন্ত করে এটা যদি দেয়, তারপরে বিচারের আওতায় আনেন। আর এই মানুষগুলোকে যে প্রাণগুলো গিয়েছে স্বীকার করেন, তাদের ক্ষতিপূরণ দেন, হত্যাকাণ্ডের বিচার করেন। এগুলো তো শিক্ষার্থীদের
কমন দাবি। এর দাবিটা কি ছিল? এই যে নিরীহ দাবি বলি, এই নিরীহ দাবিটা মানে কোটা, এই দাবিটা আদায় করতে গিয়ে কিছু সম্পূরক দাবি তৈরি হয়েছে। ওই যে তার সহকর্মী বা সহপাঠী বা বন্ধুর মৃত্যু হয়েছে বা হত্যা করা হয়েছে, যেভাবেই বলি, তো সে তার প্রতি তার সহানুভূতি থাকবে না? আমি দুটো বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার শিক্ষার্থীরা রাজপথে নেমেছে, আন্দোলন সংগ্রাম করেছে, তো সে তো ভাঙচুর নাশকতা সমবেদনার জায়গা থেকে তো এটা উঠে আসবে। সে যদি নির্যাতিত হয় আমি তার পক্ষে দাঁড়াবো না? এইটা আমি মনে করি যে সরকার এই জায়গাটা ক্লিয়ার করা উচিত, এবং সেই জায়গাটা সুস্পষ্ট করলে হয়তো, এবং আপনি সেই একদম যেটা বললেন নিরপেক্ষ তদন্ত, এটাই একমাত্র পারে নেপথ্যের, এই তাণ্ডবের নেপথ্যের যে কুশীলব আছে তাদের চিত্রটা তুলে ধরতে, সত্যিকার অর্থে কি হলো দেশের মধ্যে আর কতটা হলো দেশের বাইরে থেকে। আজকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মাহফুজ কবির আপনাকে, জাহিদুল আহসান পিন্টু আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের আয়োজন এখানেই শেষ করছি। নিঃসন্দেহে এই আলাপগুলো আরও থাকবে, কারণ তদন্ত সাপেক্ষে যে বিষয়গুলো আরও উঠে আসবে, প্রতিদিনই নতুন নতুন তথ্য পাওয়া যাবে, সেখান থেকে আমরা অনেক বেশি সুস্পষ্ট হতে পারবো, এবং আমরা আসলে সুস্পষ্ট হতেই চাই, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার চাই, এবং যারা নীল নকশা সাজিয়েছে তাদেরকেও একদম চিহ্নিত করে তাদের চেহারাটা চিনতে চাই। না হলে দেশে এই রকম সহিংসতা নাশকতা বারবারই হতে থাকবে। কিন্তু আমরা প্রত্যাশা রাখি দেশ যেন ভালো থাকে। ভালো থাকবেন আপনারাও। শুভরাত্রি।